আজকে তোমাদের অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাস 10 পার্ট 1 ভিডিও হবে আজকে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস শুধুমাত্র বলতে চাই যে কিভাবে আমি এই যে প্রথম সামেটিভের 40 নাম্বার আমি শেষ করব। তো দেখো, প্রথমে আমি বীজগণিতের পার্টটা করব। বীজগণিতে তোমাদের 14 নাম্বার থাকবে। বীজগণিতের মধ্যে কি কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাস্তব সমস্যার সমাধানের দ্বিঘাত সমীকরণ প্রয়োগ, এইটা আমাদের 5টা পার্টে হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একদম এই 3 নাম্বার পার্টটা মানে অনুপাত ও সমানুপাত এটা শুরু করব, তারপর দ্বিঘাতকরণ। এই বীজগণিতের এই পার্টটা শেষ করার পর পাটিগণিতের পার্টটা চলে যাব, তারপর পরিমিতি, তারপর জ্যামিতি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তুমি 2 নাম্বার চ্যাপ্টারটা সরল সুদ কষা এটা পাবে না, একদম তুমি 2 নাম্বার যেটা পাবে বীজগণিত, অনুপাত ও সমানুপাত। তো ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা শুরু করা যাক। তো চ্যাপ্টারটা দেখো, বলছে অনুপাত আর হচ্ছে সমানুপাত। তো কি অনুপাত জিনিসটা ভালো করে বুঝবে। ধরে নাও তুমি বাজারে গেলে এবং 1 লিটার দুধ নিলে, 1 লিটার দুধ নিবে, ধরে নাও 1 লিটার দুধ। তো এগুলো তো তরল জিনিস, দুধ। তো দুধ 1 লিটার দুধকে তুমি 100% ধরো, 100%। এবার তুমি ধরে নাও জিজ্ঞাসা করলে যে 1 লিটার দুধ বা 100 পরিমাণ এই যে দুধটা দেখতে পাচ্ছি, এখানে কত পরিমাণ জল মিশিয়েছো এবং কত পরিমাণ দুধ আছে। তাহলে বলে যে এখানে 90% দুধ আছে আর হচ্ছে 10% জল আছে। তাহলে এই যে আমরা 100% দুধের পরিমাণকে দুটি ভাগে ভাগ করলাম, যে 90% একদম পিওর দুধ আর 10% সে কি মিশিয়েছে? জল। আমি যদি বলি যে জলের থেকে দুধের পরিমাণ কত বেশি, জলের থেকে দুধের পরিমাণ কয় গুণ, তোমরা বলবে 9 গুণ, 9 গুণ। এবার আমি যদি বলি যে দুধের থেকে জলের পরিমাণ কত কম, তাহলে দেখো 9 ভাগ কম, 9 ভাগ কম, তাই না? জলের থেকে দুধের পরিমাণ কত বেশি? 9 গুণ বেশি। আবার আমি উল্টা দিকেও বলতে পারি যে দুধের থেকে জলের পরিমাণ কত কম? 9 কম, 9 ভাগ কম, 9 ভাগ কম। তাহলে এই যে আমি বললাম যে একটা রাশি অপর একটা সমজাতীয় রাশি কত গুণ বা কত ভাগ, সেটাই বলছে অনুপাত। এবার যদি আমি এটার অনুপাত বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? যে 90%-এর সাথে 10%-এর অনুপাতকে এই চিহ্ন দ্বারা ডিনোট করব। এইটা চিহ্ন দিব 100%। এটাকে লেখা যায় যে 90% নিচে হচ্ছে 100%। অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি, বাই আকারে, ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে শতাংশ শতাংশ তুলে দিলাম, 0 0 কেটে দিলাম, উপরে 9 নিচে হচ্ছে 1, তাহলে এখানে কত হবে? 9:1। 9:1 কি রিপ্রেজেন্ট করছে বা কি বলতে যাচ্ছে? যে আমি যদি 1 লিটার দুধ নেই, তাহলে 9 ভাগ থাকবে তোমার দুধ আর 1 ভাগ থাকবে কি? জল, ঠিক আছে। তাহলে অনুপাত জিনিসটা কি রকম, আমি একটু ডেফিনেশন লিখে দিই। ডেফিনেশনটা কি বলছে দেখো, যে একটি রাশি অপর একটি সমজাতীয়, এই জায়গাটা আমি বক্স করে দিলাম, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমজাতীয় রাশি হতে হবে। যেমন এখানে দুধ আর জল, এরা কি দুইজনের তরল, তার তরলে তরলে কিন্তু অনুপাত হবে, হ্যাঁ, তরলে তরলে অনুপাত হবে। তাহলে সেইটা বলছে সমজাতীয়। সমজাতীয় জিনিসটা বুঝতে পারছো? সমজাতীয় রাশির মধ্যেই অনুপাত করা যাবে। তাহলে বলছে একটা রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ। এই যে বললাম যে জলের থেকে দুধের পরিমাণ কত গুণ বেশি? 9 গুণ। আবার আমি যদি উল্টা দিকে বলি যে দুধের থেকে জলের পরিমাণ কত কম, বলে 9 ভাগ কম। তাহলে এই যে গুণ বা ভাগ, এটাই বলছে অনুপাত। তাহলে যেমন যেমন এ একটা রাশি, বি একটা রাশি, অনুপাতকে আমরা দুইটারই কিভাবে রিপ্রেজেন্ট করব? যে A:B বা এ অনুপাত বি বলে তুমি বলতে পারো। এটাকে লেখা যায় A/B আকারে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে 2:3 কে কেমন করে লিখবে? 2:3, 2/3 লেখা যায়। প্রথমে আমাদের অনুপাত জিনিসটা বুঝতে হবে যে দুইটা সমজাতীয় রাশির অনুপাতকে আমরা কিভাবে লিখব। A:B বা A অনুপাত B = A/B আকারে লেখা যায়, ঠিক আছে। এবার এখানে একটা নোট লিখছি, নোটটা ভালো করে বুঝবে। কি বলছে? অনুপাতের পদ দুটিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। কখন পরিবর্তন হয় না? শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে। যেমন আমি যদি বলি
যে এ অনুপাত বিটা সেম থাকবে যদি আমি, তার মানে এটাকে কি লেখা যায়, এ বাই বি। যদি আমি এ কে দিয়ে, কে একটা সংখ্যা যে সংখ্যাটা শূন্য নয়, উপর নিচ যদি আমি গুণ করি একই সংখ্যা দিয়ে, তাহলে হচ্ছে এ বাই বি অনুপাতটা সেম থাকবে। যেমন একটা উদাহরণ দিই, ধরে নাও আমি তোমাকে বললাম 2:3, এটাকে কীভাবে লেখা যায়, 2/3। এবার আমি তোমাকে বললাম যে উপর নিচ 4 দিয়ে গুণ করো, আর অবশ্যই এখানে লিখতে হবে কেটা হচ্ছে 0 হওয়া যাবে না। 4 দিয়ে গুণ করলাম, উপর নিচ 4 দিয়ে গুণ করলে কত হবে, উপরে 8, নিচে হচ্ছে 12। তাহলে এবার তুমি কাটাকাটি করতে পারো আবার 4 দিয়ে, তখন দেখো এই যে 4 দুগুণ 8, তুমি লিখতে পারো 4 দুগুণ 8, 3 4 12, তার মানে 2/3। 2/3কে লেখা যায় কি 2:3, তাহলে অনুপাতটা সেম থাকবে উপর নিচ একই সংখ্যা দিয়ে গুণ করার পর। আবার আমি যদি অনুপাতকে উপর নিচ দিয়ে ভাগ করি কোনো একটা সংখ্যা দিয়ে যেটা শূন্য না, ধরুন এটাকে লেখা যায় কি এ বাই বি, বলছে অনুপাতটা সেম থাকবে এ বাই কে দিয়ে যদি, আর এখানে বি বাই কে, বলছে অনুপাতটা সেম থাকবে, কেটা খালি 0 না হলেই হবে। যেমন একটা উদাহরণ দিই, আমি তোমাকে বললাম 4:3, তাহলে এটা কি লেখা যায় 4/3। এবার যদি তুমি ধরো নাও 2 দিয়ে ভাগ করছো উপর নিচ, তা 2 কেটে গিয়ে তো আবার 4/3 থাকে, 4/3কে আবার কি লেখা যায় 4:3। এইটাই বলছেন নোটটা, আর কিচ্ছু না। এবার নেক্সট যে জিনিসটা জানতে হবে যে পূর্বপদ আর উত্তরপদ। তো কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ বলতে আমরা কি বুঝি, তো দেখো A:B এই অনুপাতের এই যে পূর্ব মানে মনে রাখবে যে সামনেরটা, আর উত্তর মানে পরেরটা। বলছে এ কে পূর্বপদ ও বি কে উত্তরপদ, কিচ্ছু না, উত্তরপদ বলা হয়। যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল নিই, উদাহরণ, যেমন 2:3, এটা কি পূর্বপদ, আর এটা হলো উত্তরপদ। শেষ। উত্তরপদ মানে হচ্ছে পরেরটা অনুপাতে, আর পূর্বপদ মানে সামনেরটা। এরপরে জানতে হবে যে সাম্যানুপাত ও বৈষম্যানুপাত বলতে আমরা কি বুঝি। বলছে A:B অনুপাত বলছে সাম্যানুপাত যদি বলছে উত্তরপদ আর পূর্বপদ সেম হয়, তার মানে A=B হয়। তার মানে আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন 2:2 এটা একটা কি অনুপাত, সাম্যানুপাত। 3:3 এটা একটা কি অনুপাত, সাম্যানুপাত। তাহলে এটা কি ইমপ্লাইজ করবে যে সাম্যানুপাত, সমান অনুপাত অ্যাকচুয়ালি, হ্যাঁ সমান অনুপাত। পরেরটা দেখো আবার A:B অনুপাত বৈষম্যানুপাত যদি উল্টাটা, যদি বলছে যে এ আর বি সমান না হয়, যেমন উদাহরণ দিই যে 2:3, তাহলে এ আর বি কি সমান, এখানে না সমান না। যেমন 4:7 এটা কি অনুপাত, বৈষম্যানুপাত। বোঝা গেল, সমানুপাত আর বৈষম্যানুপাত মানে হচ্ছে ইনইকুয়ালিটি আর হচ্ছে ইকুয়ালিটি রেশিও আর হচ্ছে ইনইকুয়ালিটি রেশিও। এগুলো ছোটো মোটো ডেফিনেশনগুলো জানতে হবে। হ্যাঁ, এবার যে জিনিসটা জানবো সেটা হলো গুরু অনুপাত আর হচ্ছে লঘু অনুপাত। তাহলে A:B এই অনুপাত গুরু অনুপাত যদি এই অনুপাতকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, A/B, A/B এর ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, A/B এর ভ্যালুটা 1-এর থেকে বড় হয়। A কে B দিয়ে ভাগ করবে, ভাগফলটা যদি 1-এর থেকে বড় হয়। যেমন একটা উদাহরণ নেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে।
যেমন আমি তোমাদের বললাম যে 5:2 এই অনুপাতটা কি অনুপাত? গুরু অনুপাত। কেন? কারণ দেখো 5কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবে, যখন 5কে 2 দিয়ে ভাগ করবে তখন ভাগফলটা কত হচ্ছে? ভাগফলটা এখানে 2 দুগুণ 4, এখানে 1 থাকছে, দশমিক নিলে কত হবে? 0, 5 দুগুণ 10। তার মানে এখানে ভাগফলটা হচ্ছে 2.5, সেটা নিশ্চয়ই 1-এর থেকে বড়। তাহলে যে ভাগফলটা 1-এর থেকে বড় সেই অনুপাতটাকে আমরা কি অনুপাত বলবো? লঘু অনুপাত বলবো, সরি গুরু অনুপাত বলবো। ঠিক আছে, গুরু অনুপাত। এবার লঘু অনুপাতটা কি? আবার A:B অনুপাত, লঘু অনুপাত যদি বলছে A/B এই যে ভাগফলটা 1-এর থেকে ছোট হয়। যেমন আমি যদি বলি যে 1:2, 1:2, তাহলে এটা কিভাবে লিখবে? যে 1-এর নিচে 2, তাহলে বুঝতে পারছো হাফ কার থেকে ছোট? 1-এর থেকে ছোট। আমি যদি বলি যে 3:7, তাহলে এটাকে কত লেখা যায়? 3-এর নিচে 7। তুমি ভাগ করবে, দেখবে 3-এর নিচে 7 আছে, সেটাকে ভাগফলটা কি 1-এর থেকে ছোট হবে। তাহলে যে ভাগফল 1-এর থেকে ছোট সেটা হচ্ছে লঘু, যে ভাগফল 1-এর থেকে বড়, যে অনুপাতের ভাগফল 1-এর থেকে বড় সেটা হচ্ছে গুরু, আর 1-এর থেকে ছোট হলে লঘু। কিছুই না ব্যাপারটা। এরপরে জানবো হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। বিপরীত কথাটির অর্থ হলো কি? উল্টে যাওয়া। যেমন আমি তোমাদের বললাম যে A:B এই অনুপাতের ব্যাপারটা উল্টে যাবে, মানে B:A হয়ে যাচ্ছে, তাহলে এই অনুপাতটাকে বলছে ব্যস্ত অনুপাত। তার মানে কি হচ্ছে? উত্তর পথ চলে যাচ্ছে পূর্ব পথে, পূর্ব পথ চলে যাচ্ছে উত্তর পথে। তাহলে বলছে এই অনুপাত A:B অনুপাত ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। কি হয়? B:A। উল্টে যাওয়ার ব্যাপারটাই হলো বিপরীত অনুপাত। যেমন আমি যদি বলি যে 2:3 অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কত? তাহলে ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাতে কিছুই না, উল্টে যাবে। উত্তর পথ পূর্ব পথ, পূর্ব পথ উত্তর পথ, 3:2। বুঝা গেছে? পরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যৌগিক অনুপাত। যৌগিক বা মিশ্র কথাটির অর্থ হচ্ছে অন্তত 2টে জিনিস লাগবে, নাহলে তো আমরা মিক্সড করতে পারবো না। অন্তত 2টে জিনিস লাগবে, 3টে হলেও অসুবিধা নেই, 4টা হলেও অসুবিধা নেই। তাহলে মিশ্র কথাটির অর্থ হলো অন্তত 2টা অনুপাত লাগবে। তাহলে 2টা অনুপাত লাগবে মানে কি বলছে দেখো, 2টা অনুপাত ধরলাম, 2-এর বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি। 1 নাম্বার বলছে যে 2টা অনুপাত ধরে আমি করছি A:B, আর একটা অনুপাত হচ্ছে C:D। বলছে অনুপাতের মিশ্র অনুপাত বা হচ্ছে যৌগিক, যে কোনো একটা লিখলেই হবে। কি হবে? বলছে এই অনুপাতের প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত পূর্ব পদগুলি গুণ করো, পূর্ব পদগুলি গুণ করো। তাহলে A আর C গুণ করলে কি হবে? AC। আর উত্তর পদগুলো গুণ করো, উত্তর পদ হচ্ছে B আর D। এই যে অনুপাতটা, সেই অনুপাতটা হচ্ছে মিশ্র অনুপাত। যেমন একটা উদাহরণ করে আমি যদি বলি যে 2:3 এবং 5:4 অনুপাতের মিশ্র অনুপাত কত? তাহলে কি করবে? অনুপাতের মিশ্র অনুপাত পূর্ব পদগুলি গুণ করবে, আর উত্তর পদের গুণ করে যে অনুপাত পাবে সেই অনুপাত। যেমন সরি, এই 2টা গুণ করবে, 5 আর 2 গুণ করলে কত হবে? 10, অনুপাত চিহ্ন দিবে। এইটা গুণ করবে, 3 4 কত? 12। তাহলে এটাই গেল মিশ্র অনুপাত। শুধুমাত্র কি 2টা অনুপাতের ক্ষেত্রে মিশ্র অনুপাত বের করা যায়? বলছে না, 2-এর বেশি 3 4 5 যাই হোক না কেন, বলছে A:B, C:D। আমি ধরে নিলাম 3টে অনুপাত আছে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। E:F। এই 3টে অনুপাতের তোমাকে বললো মিশ্র অনুপাত কত? অনুপাতের
মিশ্র অনুপাত। ওই একই ফর্মুলা একই রকম কাজ করবে, কি যতগুলো অনুপাত আছে তার পূর্ব পদগুলো গুণ করবে। তার মানে এর সাথে সি ই, তার মানে এ সি ই অনুপাত চিহ্ন দেবে বি ডি এফ, বি ডি এফ। যেমন একটা উদাহরণ করে, যেমন বললাম 2:3, 4:2 এবং এটা হলো 2:1 অনুপাতের মিশ্র অনুপাত। কি হবে, এগুলো গুণ করব 2 এর সাথে 4 আর এখানে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8, 8 দুগুণ 16 অনুপাত 3 দুগুণ 6, তো 16:6 এটাই আছে। তাহলে এই যে জিনিসগুলো পড়ালাম, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমাদের কোষে দেখি 5.1টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলে আসি 5.1 কোষে দেখি। তো তোমাদের বই 5.1 বের করবে কোষে থেকে। আমি কোশ্চেনগুলো আর লিখলাম না, এইখানে বইটা বের করবে, বইয়ের মধ্যে পেয়ে যাবে কোশ্চেনগুলো। ঠিক আছে, তো এক এক করে অঙ্কগুলো আসা যাক। কি বলছে উপরে, কোশ্চেনটাকে ভালো করে পড়বে, যে নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করতে বলছে। তাহলে এই যে রাশিগুলো দেওয়া রাখছে এগুলো অনুপাতে প্রকাশ করতে বলছে, এবং অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে কি আছে, যে 4 মাস এবং আর একটা বলছে 1 বছর 6 মাস, এই যে দুইটা রাশি অনুপাতে প্রকাশ করতে বলছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আসা যাক। 1 নম্বরটা আমি কিন্তু কোশ্চেনটা লিখছি না, ঠিক আছে, একদম ডাইরেক্ট কিন্তু সমাধানটা শুরু করলাম। তাহলে 4 মাস আর 1 বছর 6 মাসে তোমাকে অনুপাত বের করতে বলছে। তাহলে 4 মাস অনুপাত 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস, ভালো করে বুঝবে। আচ্ছা, যখন দুটি রাশি অনুপাত বের করতে বলবে, প্রথমে মাথায় রাখবে যে এরা সমজাতীয় রাশিতে আছে কিনা। তাহলে সমজাতীয় রাশি মানে একই এককে আছে কিনা। একই এককে কি আছে, এক জায়গায় আছে 4 মাস আর এক জায়গায় আছে 1 বছর 6 মাস, তাহলে একই এককে নেই। সেজন্য কি করবে, এই বছরটাকে তুমি মাসে কনভার্ট করবে। তাহলে 1 বছর সমান সমান কয় মাস জানো, 1 বছর সমান সমান 1 বছর সমান সমান 12 মাস। তাহলে এখানে বলছে 1 বছর 6 মাস, তাহলে 1 বছর মানে যদি 12 মাস হয় আর 6 মাস অ্যাড করলে কয় মাস হচ্ছে দেখো, 18 মাস। তাহলে এই যে পরের অনুপাতটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে এখানে 4 মাস যা আছে তাই লিখলাম, 1 বছর 6 মাসকে আমি লিখতে পারি যে 18 মাস, 1.5 বছর, তাই না। তাহলে এবার মাসগুলো একই এককে চলে আসলো, এখানেও মাস এখানেও মাস। তাহলে অনুপাতটা আমি যদি করি, তাহলে এখানে হচ্ছে 4-এর নিচে কত হয়ে যাবে, 18, তাই না, 4-এর নিচে 18। তাহলে আমরা কি অনুপাতে প্রকাশ করলাম। এবার আর একটা জিনিস বের করতে বলছে, যে সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত। এইগুলো বের করার জন্য আমার অনুপাতকে a/b আকারে প্রকাশ করতে হবে। মানে a:b কে আমি a/b আকারে প্রকাশ করে দেখব যে 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট, না a আর b সমান, না 1, তাই না, a আর b সমান। তাহলে আমাকে ভাগ করতে হবে। ভাগ করার আগে আমি একটা জিনিস এখানে দেখো, আমি লিখতে পারি এটাকে যে 2 দিয়ে করলে দেখো, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, তার মানে 2/9 লেখা যায়। 2/9, 2/9 দেখো 1-এর থেকে ছোট, তাই না, 1-এর থেকে কি এটা ছোট কিনা, 2/9 1-এর থেকে ছোট। 1-এর থেকে যদি ছোট হয় তাহলে এটাকে আমি অনুপাতে যদি প্রকাশ করি 2:9, তাহলে এই অনুপাতটা একটা কি প্রকাশ করছে বা কি রিপ্রেজেন্ট করছে, বলছে অনুপাতটি লঘু অনুপাত। লঘু অনুপাত 1-এর থেকে ছোট হলে আমরা জানি কি অনুপাত হয়, লঘু অনুপাত। তাহলে এই যে 4 মাস 1 বছর 6 মাসকে এই অনুপাতে প্রকাশ করলাম, এইভাবেও লিখতে পারো 2:9। তাহলে 4 মাস 1 বছর 4 মাস আর 1 বছর 6 মাসকে অনুপাতে প্রকাশ করলাম, এবং অনুপাতটি দেখলাম লঘু অনুপাত। কারণ কি, কারণ হচ্ছে এই যে 2/9 কার থেকে ছোট, 1-এর থেকে ছোট। পয়েন্টটা দেখো, বলছে 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা, এই দুইটা রাশির অনুপাত বের করো। তাহলে 75 পয়সা অনুপাত 1 টাকা 25 পয়সা। তো প্রথমে দেখবে যে সমজাতীয় রাশিতে আছে কিনা, একই এককে আছে, নেই। তাহলে 1 টাকা সমান সমান কয় পয়সা, টাকাটাকে পয়সায় কনভার্ট করব।
তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা। 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয় তাহলে 1 টাকা 25 পয়সা মানে কয় পয়সা? তাহলে 100 পয়সার সাথে কয় পয়সা যোগ হবে? 25 পয়সা। তার মানে হয়ে যাবে তোমার 125 পয়সা। তাহলে এখানে হয়ে গেল 75 পয়সা অনুপাত 1 টাকা 25 পয়সা। সরি, 1 টাকা 25 পয়সাকে 125 পয়সা লিখতে পারি। ঠিক আছে, তাহলে অনুপাতে কনভার্ট করব। তাহলে অনুপাতে একই এককে প্রকাশ হয়ে গেছে, এবার অনুপাতটা বের করব। তাহলে উপরে লিখতে পারি 75, নিচে লিখতে পারি 125। পয়সা পয়সা কেটে গেল। তাহলে এখানে দেখো 5 দিয়ে যায়, না সরি, একবারে 25 দিয়ে। তাহলে 3 25 সমান 75, 5 25 সমান 125। তাহলে 3-এর নিচে কি 5, তাহলে 3-এর নিচে 5। এটাও দেখো 1-এর থেকে ছোট, তাহলে এটা অনুপাতে কনভার্ট করে আগে 3:5। তাহলে এই যে অনুপাত, সেই অনুপাতটি লঘু অনুপাত। কারণ কি, এটা 1-এর থেকে ছোট কিনা, অনুপাত লঘু অনুপাত। লঘু অনুপাত, অনুপাতটি হচ্ছে লঘু অনুপাত। অনুপাতটি লিখি লঘু অনুপাত, কারণ এই যে 3/5 লেস দ্যান 1। এখানেও লিখতে পারো 2/9 লেস দ্যান, ও পাশে এখানে একটা লেখা আছে। যাই হোক, এইভাবে লিখতে পারো মনে রাখার জন্য, কিন্তু এইভাবে করলেই হবে অঙ্কগুলো। ঠিক আছে, লঘু অনুপাত। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 60 সেমি এবং হচ্ছে 0.6 মিটার, এই দুইটা রাশি তোমাকে অনুপাত বের করতে বলছে। তাহলে 60 সেমি আর হচ্ছে 0.6 মিটার, এই দুইটা রাশির তোমাকে অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো দুইটা একই এককে নেই, তাহলে এটা 60 সেমি লিখলাম। আর এখানে মিটার থেকে তোমাকে সেমিতে কনভার্ট করতে হবে। যেমন 1 টাকাকে পয়সায় কনভার্ট করলাম, তাহলে মিটার থেকে সেমিতে কনভার্ট করতে হবে। সেই জন্য কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার থেকে সেমিতে নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা সেমিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সেমিতে কনভার্ট। তাহলে 60 সেমি। তাহলে একটু কাটাকাটি এখানে করি। দেখো এটাকে লেখা যায় 6-এর নিচে 10, আর এখানে হচ্ছে 100, এটা সেমি। তাহলে এই যে 0 0 কাটলো, তার মানে এখানে থাকলো 60 সেমি অনুপাত 6 আর 10, এখানে থাকলো 60 সেমি। তাহলে 60-এর নিচে 60 হয়ে গেল, তার মানে কাটাকাটি হয়ে গেল, উপরে এক নিচে এক, তাহলে 1/1, তার মানে 1:1। তাহলে 1:1 এটা কি ধরনের অনুপাত? বলছে অনুপাতটি সাম্যানুপাত। এ আর বি সমান হয়ে গেছে, অনুপাতটি সাম্যানুপাত। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে। 1.2 কিলোগ্রাম আর 60 হচ্ছে গ্রাম, এইটার অনুপাত বের করতে বলছে। তাহলে 1.2 কিগ্রা অনুপাত 60 গ্রাম। তাহলে এবার কিগ্রাটাকে গ্রামে কনভার্ট করে, কিলোগ্রামকে কিসে কনভার্ট করতে হবে, গ্রামে। তাহলে মনে রাখবে যে 1 কিগ্রা সমান সমান 1000 গ্রামে 1 কিগ্রা হয়। 1000 গ্রামে 1 কিগ্রা হয়। তাহলে এই যে 1.2 কিগ্রাকে গ্রামে কনভার্ট করতে হলে এই যে রাশিটাকে 1.2 রাশিটাকে কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, গ্রামে। ঠিক আছে, 1 পয়সাকে যেমন 1 টাকাকে আমরা 100 পয়সা লিখি, সেইভাবে আমরা 1.2 কিগ্রাকে বা 1.2কে 1000 দিয়ে আমি গুণ করলে সেই কিগ্রাটাকে গ্রামে কনভার্ট হবে। আচ্ছা, 1.2কে দেখো আমি লিখতে পারি 1/2, তার মানে 12/10 লেখা যায়। এই যে 1.2কে কাটাকুটিগুলো একটু বুঝতে হবে। তাহলে এটা গ্রাম গ্রামে থাকলো, 60 গ্রাম। আচ্ছা, 0-র সাথে এটা কাটলো, তাহলে 12-র সাথে 100, তার মানে 1200 গ্রাম অনুপাত 60 গ্রাম। তাহলে একই এককে চলে আসলো। একই এককে চলে আসার পর আমরা কি করব, অনুপাতকে ভাগ আকারে লিখবো। তাহলে 1200-র নিচে 60, তাহলে এটা কাটলো দেখো। তাহলে উপরে কত যাবে, 6 2 12, 20 থাকলো, আর নিচে হলো 1। তাহলে 20-র নিচে কত হলো, 1। তার মানে এটা দেখো 1-এর থেকে বড় কিনা, 1 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে 20 না হবে,
তাহলে 1-এর থেকে বড়, তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি কত দাঁড়ালো, যে 20:1। তাহলে এই অনুপাতটি কি দাঁড়ালো, গুরু অনুপাত। অনুপাতটি গুরু অনুপাত। বোঝা গেল? এই অনুপাতটি কি অনুপাত, গুরু অনুপাত। তাহলে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? 4টা তাহলে করে নিবে। এবার দেখো 2-এর কোশ্চেনগুলো ভালো করে বুঝবে, যে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাতটি কত হবে। পি কিগ্রা আর হচ্ছে কিউ গ্রামের মধ্যে অনুপাতটি কত হবে। তাহলে 2-এর 1 নাম্বারটা পি কিগ্রা আর হচ্ছে কিউ গ্রাম। তাহলে পি কিগ্রা কিলোগ্রাম অনুপাত কিউ গ্রাম। তাহলে কিগ্রাটাকে গ্রামে কনভার্ট করবো। তাহলে কিগ্রাকে গ্রামে কনভার্ট করতে গেলে বা নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে। ওই যেমন এখানে করলাম 1.2 কিগ্রাকে আমি গ্রামে কনভার্ট করার জন্য এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করছি, 1000 দিয়ে গুণ করছি। 1000 দিয়ে যদি গুণ করো তাহলে বলছে এটা গ্রামে চলে যাবে, ঠিক আছে? গ্রামে কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, পি এর সাথে 1000, তার মানে 1000 পি গ্রাম অনুপাত কিউ গ্রাম। তাহলে এই যে গ্রামগুলোকে তুলে দাও, তাহলে 1000 পি অনুপাত কিউ, এটাই অ্যান্সার। পরে কোশ্চেনটা কি বলছে দেখো, যে এক্স দিন আর এই যে জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব। অনুপাতটা নির্ণয় করতে বলে নাই, তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছে যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব। কখন সম্ভব, জেড মাস আর হচ্ছে এক্স দিন। আমি যদি বলি যে 15 দিন আর 1 মাসের অনুপাত বের করো, তাহলে কি করবে, এই মাসটাকে দিনে কনভার্ট করবে। মাসটাকে কি করছো, দিনে কনভার্ট করছো। তাহলে 1 মাস সমান সমান কি 30 দিন। তাহলে তখনই আমাদের অনুপাত সম্ভব। তার মানে 15-এর নিচে তুমি 30 লিখতে পারো 15 দুগুণ 30, তার মানে 1:2 অ্যান্সার হবে এটা। তাহলে কি করলে, মাসটাকে দিনে কনভার্ট করলে, কারণ এখানে দিন আছে। তাহলে জেড মাস আর হচ্ছে এক্স দিন, এটা অনুপাত সম্ভব কখন, যখন উভয়কেই একই এককে আনা সম্ভব। তাহলে লেখাটা কি লিখবে, তোমাকে অনুপাত বের করতে বলে নাই, তার লেখাটা লিখবে এইভাবে, যে এক্স দিন এবং জেড এই মাসের মধ্যে অনুপাত সম্ভব হবে যদি উভয়কেই একই এককে আনা যায়। যেমন এই যে কিগ্রাটাকে গ্রামে আনলাম, তারপর তার অনুপাত বের করতে পারছি। হ্যাঁ, কারণ এইটা গ্রাম, এটাও গ্রাম, তাহলে একই এককে না আনা সম্ভব, না আনলে তুমি অনুপাত বের করতে পারবে না। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু দেওয়ার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, কি বলছে, যে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে একটা অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। অ্যান্সারটা তো একবারে লিখবে, তার আগে এখানে বুঝে নিবে আমি কি করছি। হ্যাঁ, ধরে নাও একটা, এই সাইড নোটগুলো করে নিবে। ধরে নাও আমি একটা অনুপাত নিচ্ছি, A:B একটা অনুপাত, এটা রিপ্রেজেন্ট করছে একটা অনুপাত। A:B অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, বা বিপরীত অনুপাতের ব্যস্ত অনুপাত। আমাকে বলছে না যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত আগে বের করো, সেই ব্যস্ত অনুপাতটার মিশ্র অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি হবে, B:A। তো বলছে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত যদি এটা হয়, আচ্ছা 1 মিনিট, কারেন্টে গেল। এবার আমি তোমাকে যদি বলি যে এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করো, তাহলে কি করবে, এই দুইটা অনুপাতের ইমপ্লাইজ করছি এখানে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কিভাবে বের করতে হয়, পূর্ব পদগুলোর গুণ আর উত্তর পদগুলোর গুণ। তাহলে পূর্ব পদের গুণফল আর উত্তর পদের গুণফল, তার মানে AB অনুপাত BA। ABও যা BO তা, তাহলে উপরে AB নিচে হলো BA। তাহলে দেখো উপরে কাটাকাটি যাচ্ছে এটার সাথে এটা, তাহলে উপরে 1 নিচে 1, তার মানে অনুপাতটা কি হচ্ছে, একটু 1:1 1:1 হচ্ছে।
তুমি যে অনুপাতে নাও তার মিশ্র অনুপাত 1:1। তাহলে কোনো অনুপাত যদি 1:1 হয় তাহলে সেই অনুপাতকে আমরা কি অনুপাত বলবো? সাম্যানুপাত। সাম্যানুপাত একটা অনুপাত হতে গেলে কি হয়? এ আর বি সমান হতে হয়। তাহলে এ আর বি এখানে কি সমান। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? একটি অনুপাত, এটা তোমাকে প্রমাণ করতে বলেনি, এক কথায় লিখে দিবে। একটি অনুপাত যেমন a:b ধরলাম, এই যে একটি অনুপাত a:b এবং তার মিশ্র অনুপাত, তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি কি হবে? সাম্যানুপাত। এটা আমি তার প্রমাণটাও পাশে কিন্তু দেখালাম, ঠিক আছে? সাম্যানুপাত। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, a/b=b, c b/c হচ্ছে a, c/a হচ্ছে b। বলছে এর মিশ্র অনুপাত কত? তিনটা অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলছে, ঠিক আছে? দেখো বইটা কিন্তু সামনে রাখবে, আমি কিন্তু কোশ্চেনটা লিখছি না, ঠিক আছে? তাহলে এটা কয় নাম্বার কোশ্চেন? এটা হচ্ছে 4। বলছে a/b, দেখি হ্যাঁ, a/b টু c, b/c অনুপাত a, c/a অনুপাত b, অনুপাত তিনটির মিশ্র অনুপাত বের করতে বলছে। একদম সোজা। অনুপাত তিনটির মিশ্র অনুপাত কি হবে? পূর্ব পদগুলোর গুণফল। তাহলে a/b গুণন b/c, এই যে পূর্ব পদ, এইভাবে কিন্তু গোল গোল দিবেন, আমি বোঝার সুবিধার্থে দিলাম। হ্যাঁ, গুণন কি c/a অনুপাত, এবার হচ্ছে এই যে উত্তর পদগুলোর গুণফল, এবার দাগও দিবে না, c a আর হচ্ছে b। তাহলে দেখো তো এখানে কাটাকুটি কিছু যায়, b b যায়, a a যায়, c c যায়, কিছু নেই, মানে কত? 1 অনুপাত। এটা আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই, 1:abc, এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, যে x² এবং বলছে কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে সেটা হিসেব করতে বলছে। এই অনুপাতের সাথে কোন অনুপাত আমি নেব যার মিশ্র অনুপাত এটা, তাহলে আমাকে সেই অনুপাতটা নির্ণয় করতে বলছে। তাহলে একটা অনুপাত এবং আর একটা অনুপাত কি হবে যার মিশ্র অনুপাত xy/z² হবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নেই ওই অনুপাতটা আমরা বের করবো, এটা 5 নাম্বার। আচ্ছা, ধরে নিচ্ছি যে x²/yz ও এই অনুপাতটা ধরে নিচ্ছি p/q অনুপাতের মিশ্র অনুপাত, আমাকে p/q এটা বের করতে হবে। মিশ্র অনুপাত xy/z²। তাহলে শর্ত মতে আমি কি বললাম? শর্ত মতে এই দুইটা অনুপাতে যদি আমি মিশ্র অনুপাত তোমাকে বের করতে দিতাম, তাহলে তুমি কিভাবে করতে? যে পূর্ব পদের সাথে পূর্ব পদ গুণ আর উত্তর পদের সাথে উত্তর পদ গুণ করতে। তাহলে এখানে গুণ করলে কি দাঁড়াচ্ছে? x²p অনুপাত yz/q। এই অনুপাতটা এখানে দেওয়া আছে যে এইটা গুণ করে হবে xy অনুপাত z²। তাহলে তোমার কাজ কি? পি আর কিউ এই দুইটা অনুপাত বের করা, ঠিক আছে? তো অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি, x²/p yz/q = xy/ হচ্ছে z²। এখানে z² এর সাথে এখানে একটা z কাটবে, x² এর সাথে এখানে একটা x কাটবে। তাহলে দেখো তো এখানে উপরে পড়ে থাকলো xp, নিচে পড়ে থাকলো yq = y/z। এবার আমার যেহেতু p/q রাখবে, সেজন্য p/qটাকে বাঁ দিকে রেখে দিব আর যা কিছু আছে ডান দিকে নিয়ে যাব। তাহলে p/qটাকে রেখে দিলাম। তাহলে এখানকার yটা চলে যাবে এই জায়গায় y² আর এখানকার xটা চলে যাবে z এর সাথে। তাহলে y²/xz হলো। তাহলে এখানে আমি কি পাবো? p/qটা কত পাচ্ছি? y²/zx। তাহলে নির্ণয় অনুপাত কি হবে? নির্ণয় অনুপাত
ওয়াই স্কোয়ার ইস টু হচ্ছে জেড এক্স, এটাই অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, কমা দিয়ে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, এই অনুপাতগুলির যে ব্যস্ত অনুপাত, সেই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, যৌগিক অনুপাতও যা মিশ্র অনুপাত একই, ঠিক আছে? তাহলে সেই অনুপাতগুলির তোমার মিশ্র বা যৌগিক অনুপাত বের করতে বলছে, লাস্ট অঙ্ক ওইটা। তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, এই একটা অনুপাত, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, এই অনুপাতগুলির যদি আমি তোমাকে ব্যস্ত অনুপাত বের করতে বলি তাহলে কি হবে, অনুপাতগুলির তোমাকে ব্যস্ত অনুপাত বের করতে বলছে, সেই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে হবে, ঠিক আছে? অনুপাতগুলির ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত সেম জিনিস। তাহলে এই অনুপাতটার বলো ব্যস্ত অনুপাত কি হবে, উল্টে যাবে, পূর্বপদ উত্তরপদ, উত্তরপদ পূর্বপদে চলে যাবে। তার মানে ওয়াই জেড বাই এক্স, প্রথমটার ক্ষেত্রে যদি ব্যস্ত অনুপাত বের করতে চাই তাহলে এটা হবে, এইটার অনুপাতটার জেড এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার, ওয়াই জেড বাই জেড, সরি ওয়াই এক্স বাই জেড অনুপাত কি জেড স্কোয়ার। এবার এই যে এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলো বের হলো এক এক করে, সেই অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে বলছে, অতএব যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, যৌগিক অনুপাতও যা মিশ্র অনুপাতও তা। তাহলে যৌগিক অনুপাত কীভাবে বের করব, এই অনুপাতগুলির পূর্ব পদগুলি গুণ করব, এটা একটা পূর্বপদ, এই যে একটা, এই একটা, বারবার বলছি গোল দিবে না কিন্তু, আমি দিচ্ছি, আমাকে বোঝাতে হবে। ওয়াই জেড বাই এক্স গুণন, গুণটাকে আবার এক্স ভেবো না, জেড এক্স বাই হচ্ছে ওয়াই গুণন ওয়াই এক্স বাই হচ্ছে জেড অনুপাত। এবার উত্তর পদগুলো, এই যে উত্তর পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কাটাকুটি করি, এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, জেড জেড কাটলো, তাহলে উপরে বেঁচে থাকবে কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। এবার অনুপাতকে আমি এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। তাহলে উপরে একটা এক্স ওয়াই জেড আছে, নিচে স্কোয়ার আছে, তাহলে এটার সাথে একটা কাটবে, উপরে থাকবে ওয়ান, নিচে এক্স ওয়াই জেড, তাহলে অনুপাতটা কি হবে, ওয়ান অনুপাত এক্স ওয়াই জেড, এটাই হবে যৌগিক অনুপাত, ঠিক আছে? এই অনুপাতের ব্যস্ত অনুপাত যেটা বের হবে, সেই অনুপাতের যৌগিক অনুপাত তোমাকে বের করতে বলছে। তাহলে আজকে তোমাদের এই 2 অবধি থাকলো, নেক্সট দিন আমি এই যে 4 থেকে 8 অবধি যতগুলো আছে সবগুলো করে দেবো, ঠিক আছে? আর তোমরা 3 নাম্বারটা বাড়িতে চেষ্টা করবে, এই অনুপাতগুলো মিশ্র বা যৌগিক অনুপাত বের করতে বলছে। তাহলে আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা কিন্তু এটা পুরোটা শেষ করব, এবং নেক্সট দিনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি।